সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে, গুড মর্নিং। যারা আমাদের এই নদিয়া এবং মুর্শিদাবাদ ব্লগের আগের ভিডিওগুলো দেখেছো তারা অলরেডি জানো আজকে 24শে জুন 2024 আমরা ঘুরে বেড়াচ্ছি নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। যেমনটা কালকে তোমাদের বলেছিলাম যে ভৌগোলিক অবস্থানগত মুর্শিদাবাদ শহরকে কিন্তু ভাগীরথী নদী দুভাগে ভাগ করেছে এবং গতকাল আমরা মূলত যে জায়গাটা দেখেছিলাম সেটা হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব প্রান্তটা। যদিও পূর্ব প্রান্তের আরো কয়েকটা সাইট আমাদের দেখা বাকি ছিল, সেগুলো আমরা আজকে ফার্স্ট হাফে কভার করব এবং সেকেন্ড হাফে কিন্তু আমরা চলে যাব ভাগীরথী নদীর অপর প্রান্তে। তো সেই সমস্ত কিছু নিয়ে আজকে আসছে আমাদের এই বিশেষ ব্লগ। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। তো চলো শুরু করা যাক আজকের গল্প। আজকে আমরা প্রথমেই যে জায়গাটা ঘুরে দেখে নিচ্ছি সেটা হচ্ছে মতিঝিল। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের গভর্নমেন্টের যে কটেজগুলো রয়েছে সেই কটেজেই আমরা রাত্রিবাস করছি এবং আজকে সকালে আমরা কিন্তু ঘুরে দেখে নিচ্ছি মতিঝিলের চারপাশটা। এই মতিঝিল মূলত ছিল হচ্ছে ঘসিটি বেগমের বাসস্থান। ঘসিটি বেগম ছিলেন হচ্ছেন আলীবর্দী খাঁয়ের সব থেকে জ্যৈষ্ঠ কন্যা এবং আলীবর্দী খাঁয়ের যে কনিষ্ঠা কন্যা আমিনা বেগম, সেই আমিনা বেগমেরই ছেলে ছিলেন সিরাজউদ্দৌলা, যিনি পরবর্তীকালে বাংলার শেষ স্বাধীন নবাব হন। কিন্তু এই নিয়েই হচ্ছে মূল বিতর্কটা এটাই যে ঘসিটি বেগম চাইতেন না যে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। তো সেই কারণে তার বিরুদ্ধে কিন্তু ষড়যন্ত্র রচিত হয় এবং এই সব ষড়যন্ত্র কিন্তু রচিত হয় মতিঝিলের পাশেই যে সাংহি দালান রয়েছে সেই সাংহি দালানের। তো এই সমস্ত স্মৃতি বিজড়িত এই সমস্ত কনস্পিরেসির গল্প, এই সমস্ত কিছু ইতিহাস লুকিয়ে রয়েছে এই মতিঝিলে। আমরা ঘুরে দেখছি চারপাশটা, অনেকগুলো মনুমেন্টস রয়েছে। অরিজিনাল সেই সাংহি দালান কিন্তু আজকে এক্সিস্ট করে না, তার জায়গায় যেটা রয়েছে সেটা হচ্ছে কয়েকটা বলতে পারো যে মূর্তি তৈরি করা হয়েছে ঘসেটি বেগম এবং তার সাথে যারা কনস্পিরেশন করেছিলেন আর কি, যারা কনস্পিরেসি তাদের মূর্তি রয়েছে। এবং যেটা রয়েছে সেটা হচ্ছে পলাশীর প্রান্তরে যাওয়ার সময় সিরাজের যে বিরাট সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীর একটা রেপ্লিকা। মতিঝিলের গেটের একদম ঠিক সামনেই রয়েছে মীর মদনের কামানের রেপ্লিকা, যেটি তাকে উপহার স্বরূপ দেওয়া হয়েছিল। এই মীর মদনের এই কামানের কিন্তু অনেক ইতিহাস রয়েছে, কিন্তু এটা অরিজিনাল কামানটি নয়। অরিজিনাল কামানটি দেখতে পাওয়া যাবে হাজারদুয়ারিতে। বলা হয় যেটি ফেটে কিন্তু তিনি আহত হন এবং যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের প্রকৃতি তীর্থে যেখানে আমরা রয়েছি সেই বিল্ডিং এর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা এখন যাচ্ছি কাটরা মসজিদের দিকে। কাটরা মসজিদ যাওয়ার আগে কিন্তু জাস্ট গেটের বাইরে, মতিঝিলের গেটের বাইরে একদম গায়ে লাগোয়া রয়েছে কালা মসজিদ। সেটা আমরা প্রথমে একবার দেখে নেব। এবং এই কালা মসজিদ হচ্ছে যে এই নওয়াজিশ মোহাম্মদ খান, তো তার যে সমাধি, সেই সমাধি ক্ষেত্র। এই নওয়াজিশ মোহাম্মদ খান ছিলেন ঘসেটি বেগমের হাজবেন্ড, যিনি সম্পর্কে ছিলেন ঘসেটি বেগমের জাঠতুতো দাদা। এই হচ্ছে মতিঝিলের এন্ট্রির গেট, মতিঝিল পার্কের এন্ট্রির গেট। আর এইখানটাই হচ্ছে সেই কালা মসজিদ, জাস্ট মানে পায়ে হেঁটে 50 মিটারও হবে না। আর এই হচ্ছে সেই কালা মসজিদের এন্ট্রি। মতিঝিল পার্কের এন্ট্রি টিকিট 20 টাকা হলেও এই মসজিদ দেখার কোনো টিকিট লাগে না। 1750 থেকে 51 খ্রিস্টাব্দের মধ্যে নওয়াজিশ মোহাম্মদ খান এই মসজিদটিকে গড়ে তোলেন। 1743 সালে তিনি মতিঝিলের প্রাসাদটি তৈরি করেন এবং এই প্রাসাদটিকে ঘিরে ছিল একটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই হ্রদে একসময় মতি চাষ করা হতো, সেই কারণেই এর নাম হয় মতিঝিল।
নওয়াজিস মোহাম্মদ খান তৈরি করেন এই পার্টিকুলার জামা মসজিদ, যেটাকে কালা মসজিদ নামেও আমরা জানি। এবং এই কালা মসজিদের সামনেই কিন্তু রয়েছে তার সমাধি, এবং তার সমাধির ঠিক নিচেই রয়েছে তার বিশ্বস্ত অনুচর, তার সেনাপতি, তার সমাধি। এবং তার পাশেই রয়েছে একরামউদ্দৌলার সমাধি, যে একরামউদ্দৌলাকে দত্তক নিয়েছিলেন নওয়াজিস মোহাম্মদ খান এবং ঘসেটি বেগম, কারণ তারা নিঃসন্তান ছিলেন। এই একরামউদ্দৌলা ছিলেন কিন্তু সিরাজউদ্দৌলার ছোট ভাই। তো এই হচ্ছে তাদের বংশ পরম্পরা, এবং এখানেই তাদের সমাধিস্থ করা হয়েছে। কিন্তু যেটা খুব মজার, যে জায়গাটা আমি দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে ঘসেটি বেগমের একটা সিক্রেট চেম্বার। এই যে পুরো ওয়ালটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ঘসেটি বেগমের একটা সিক্রেট চেম্বার। এই চেম্বারের কোনো দরজা নেই, কোনো জানলা নেই। এই পাঁচিলের অপর প্রান্তে কি রয়েছে কেউ জানে না, কেউ এখনো অবধি এটা ভেদ করতে পারেনি। এর এখনো অবধি সেই অর্থে আর্কিওলজিক্যাল সার্ভে তরফ থেকেও কিন্তু সেই রকম কোনো খনন কার্য করা হয়নি। এবং এখানে প্রত্যক্ষ করা যায় সেটা হচ্ছে এই পোর্শনটা, এই যে হোলটা ক্রিয়েট হয়েছে, বলা হয় যে এই হোলটা মূলত ক্রিয়েট হয়েছে কিন্তু ইংরেজরা এটাকে ভেদ করার চেষ্টা করেছিল, এবং সেটার একটা মানে কামানের উপরে দাগা হয়েছিল, সেই হোলটা এখানে ক্রিয়েট হয়েছে, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু এখন অবধি একটা সিক্রেট চেম্বার হিসেবে রয়ে গেছে। এবং মতিঝিল আসলে অবশ্যই এই জায়গাটা কিন্তু মাস্ট গো প্লেসেসের মধ্যে পড়ে। কলকাতা থেকে ট্রেনে এলে মুর্শিদাবাদ স্টেশনের পূর্ব দিকে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো একসাথে ঘুরে দেখে নেওয়ার জন্য আমরা একটা টোটো বুক করলাম। ভাড়া নিল 200 টাকা। কাটরা মসজিদ যাওয়ার 1.5 কিলোমিটার আগে রাস্তার ডান হাতেই পড়বে এই কদম শরীফ। মির্জাফরের নাজির এতোয়ার আলী খাঁ এই মসজিদ ও ইমামবাড়াটি তৈরি করেন। এর নির্মাণকাল মোটামুটি 1771 খ্রিস্টাব্দ। ঐতিহাসিক দিক থেকে এই কদম শরীফের গুরুত্ব কিন্তু প্রচুর। এখানেই রয়েছে হযরত মুহাম্মদের পায়ের ছাপ। এতোয়ার আলী খাঁয়ের ভাই বসন্ত আলী খাঁ সেই সময় এটি হুসেন শাহের এক আত্মীয়ের কাছ থেকে বহুমূল্যে কেনেন। পরে অবশ্যই সেটি গৌড়ের কদম রাসুলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে যেটা রয়েছে সেটা কিন্তু একটা রেপ্লিকা। মূল মসজিদটি কিন্তু সংরক্ষণের অভাবে সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখানেই রয়েছে কিন্তু এতোয়ার আলী খাঁ এবং বসন্ত আলী খাঁয়ের সমাধিক্ষেত্র, এবং পাশাপাশি রয়েছে একটি নহবতখানা গেট। আচ্ছা, এই যে জায়গাটা আমরা এলাম, এই জায়গাটা সম্পর্কে কি তুমি খুব একটা জানতে? কদম শরীফ না, সবাই আমার মনে হয় না যে সবাইও জানতো, আমিও জানতাম না আগে। ঠিক আছে, মানে পপুলার টুরিস্ট স্পট গুলোর মধ্যে কিন্তু এটা পড়ে না। না, এটা পড়ে না। ঠিক আছে, কিন্তু এটা বিখ্যাত এই কারণের জন্যই যে এখানে কিন্তু হযরত মুহাম্মদের পায়ের ছাপ রাখা আছে। এটাও কি জানতে তুমি? না, এটাও জানতাম না। এটা মানে এসে নিয়ে তারপরে জানলাম। কিন্তু মানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে অরিজিনাল পায়ের ছাপটা কিন্তু এখন এখানে আর নেই। এখানে তার একটা রেপ্লিকা রাখা রয়েছে, এবং এই হচ্ছে তার ব্যাক, মানে অ্যাকচুয়াল এন্ট্রিটা আগে এটাই ছিল। এটা এখন একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, এবং তোমরা দেখলে যে এখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে, একটা রেনোভেশন হচ্ছে। তো এখন এন্ট্রিটা কিন্তু এই নতুন মসজিদটার ভেতর দিয়েই হয়। হ্যাঁ, নতুন মসজিদের ভেতরে কিন্তু আমি দেখলাম যে যেখানে নাকি পায়ের ছাপটা রাখা রয়েছে সেটা কিন্তু বন্ধ থাকে। ওটা হচ্ছে ওই মহরমের যে 9 দিন, ঠিক আছে, সেই দিন তখনই খোলা হয়, তখনই এসে সবাই মানে তোমার হাজারদুয়ারির ইমামবাড়া, এবং এটা দেখতে হলে কিন্তু মহরমের দিকে কিন্তু এখানে আসা খুব জরুরি, ম্যান্ডেটরি। কাটরা মসজিদের উল্টো দিকে 1 কিলোমিটার মতো গেলেই খুঁজে পাওয়া যায় সরফরাজ খাঁ দ্বারা নির্মিত অসম্পূর্ণ এই ফুতি মসজিদ। এই মসজিদটির আর কোনো রক্ষণাবেক্ষণ হয় না, এবং এর যে ঢোকার রাস্তাটা, সেই প্রবেশের রাস্তাটাও যথেষ্ট সংকীর্ণ এবং বর্ষাকালে যথেষ্ট বিপজ্জনক। তবে কষ্ট করে যদি ভেতরে প্রবেশ করা যায় তাহলে কিন্তু অসম্পূর্ণ এই শিল্পকলাগুলি দেখতে খুবই ভালো লাগে। একটি সংকীর্ণ সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, তবে সেখানে দেখার মতো আর কিছুই অবশিষ্ট নেই। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, যার কবর আমরা দেখতে যাব, যার সমাধিক্ষেত্র কাটরা মসজিদে, তিনি ছিলেন মানে তার কোনো পুত্র সন্তান ছিল না। সে কারণে তার যে একমাত্র কন্যা আজিমুন্নিসা বেগম, যার অলরেডি সমাধিক্ষেত্র তোমাদের কালকে দেখিয়েছি, এবং তার জামাতা সুজাউদ্দিন, তিনি পরবর্তী রাজা হন। সুজাউদ্দিন এবং আজিমুন্নিসার যে মানে পুত্র, তার নাম হচ্ছে সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ এই পার্টিকুলার মসজিদটা তৈরি করা শুরু করেন, যার নাম আজকে হচ্ছে ফুটি মসজিদ বা ফৌতি মসজিদ। তো এর কনস্ট্রাকশন শুরু হয়, কিন্তু কনস্ট্রাকশন শুরু হওয়ার পরে আলীবর্দী খাঁ আক্রমণ করেন, এবং তাদের গিরিয়াতে একটা যুদ্ধ হয় 1740 খ্রিস্টাব্দে। এবং সেই যুদ্ধে সরফরাজ খাঁ
পরাজিত হন এবং বলা বাহুল্য সরফরাজ খাঁ কিন্তু সেই অর্থে তার মানে বাবার মতো সুজাউদ্দিনের মতো প্রজাবৎসল ছিলেন না এবং না ছিলেন তার দাদু অর্থাৎ মুর্শিদ কুলির মতো কোনো দূরদর্শী সম্পন্ন নেতা। সুতরাং পরাজয় নিশ্চিত ছিল এবং স্বভাবত কারণেই পরাজয়ের পরে এই পার্টিকুলার মসজিদের আর কিন্তু কনস্ট্রাকশন এগায়নি, এটা কিন্তু সেরকমই আন্ডার কনস্ট্রাকশন সাইট হিসেবে থেকে গেছে এবং এখন বর্তমানে কিন্তু এটা কমপ্লিটলি একটা বলতে পারো যে অ্যাবান্ডেন্ট সাইট। খুব একটা পর্যটকদের ভিড় কিন্তু চোখে পড়ে না, এখানে জাস্ট আমরা দুজনেই আজকে ভিডিও করছি। তো এরকম একটা বলতে পারো যে হিডেন জেম লুকিয়ে রয়েছে এরকম একটা জায়গায়, এরকম ইতিহাসের মধ্যে লুকিয়ে রয়েছে। যারা তোমরা কাটরা মানে আমাদের কাটরা মসজিদ দেখছো, দেখার জাস্ট উল্টো দিকে কাটরা মসজিদ থেকে জাস্ট অপোজিট সাইডের গলিতে, বেশি না আমার মনে হয় 1 কিলোমিটারও হবে না হয়তো ডিস্টেন্স, এসে কিন্তু এই সাইটটাও দেখে নিতে পারো। আচ্ছা রাজা, তুমি কি আদনানকে চেনো? না, আমি আদনানকে চিনি না। উষাকেও চিনি না। উষাকেও চেনো না। A+B এটা কি জানো? না, এটাও জানি না। মানে আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত মানে যে সমস্ত অ্যাবান্ডেন্ট এইরকম হিডেন জেম লুকিয়ে রয়েছে এরকম একটা ঐতিহ্যপূর্ণ জায়গা, এর কোনো সংরক্ষণ কেন নেই? দ্বিতীয় হচ্ছে সংরক্ষণ নেই ভালো, মানুষ কি নিজে সচেতন হতে পারে না? পুরো দেওয়ালগুলো চারিদিকে মানে যাচ্ছে তাই ভাষায় বিভিন্ন কথাবার্তা লেখা রয়েছে, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। এবং আমার খুব ইচ্ছে যে আদনান বা এই সমস্ত উষা এদের না বাড়িতে একটা করে চিঠি পাঠাতে, বা এটা যদি ফোন নাম্বার ছেড়ে দেয়, মানে এটা আমি বলবো যারা এখানে এরকম দেওয়ালে লিখছো ফোন নাম্বার ছেড়ে দিও, তাহলে সুবিধা হবে যে ভাই তোমরা কি বুঝে এখানে দেওয়ালে এইগুলো লিখেছো। এখানে কে দেখবে, কেই বা মনে রাখবে? ঠিক আছে, কে চেনে? একটা সেই চাইল্ডহুড একটা গেম হয় যে ওই আমি 10 বছর বাদে ফিরে এসে দেখবো এখানে এটা লেখা আছে কিনা, 3 ইডিয়টসে যেরকম দেখিয়েছিল। এছাড়া তো আমার মনে হয় না আর এর কোনো গুরুত্ব আছে। তো এগুলো বন্ধ হোক, মানে এগুলো কোনো যুক্তি নেই আমার মতে। যেগুলো নাকি বলে যে যারা নাকি এগুলো লিখছে, ঠিক আছে, তারা নিজের বাড়ির দেয়ালে লিখছে। বাড়ির দেয়ালে তো লিখছে না, বাড়ির দেয়ালে লিখছে। বাড়ির দেয়ালে সব জায়গায় এসে এইসব লেখার কোনো বাড়ির দেয়ালে কিন্তু রাজনৈতিক দলের পোস্টার পড়ে যায়, সেইখানে দেওয়াল লিখন হয়, সেইটা বাধা দেয় না। আর তার প্রতিশোধ তোলে হচ্ছে এই সমস্ত হিস্টোরিক্যাল মনুমেন্টস গুলোতে এসে তার দেওয়ালে লিখে। বাড়ির দেয়ালে এরকম ভাই, যাই হোক, অন্য কোথাও গিয়ে তোমাদের নাম তোমাদের ভালোবাসা অমর হোক। চলো আমরা কাটরা মসজিদে যাই। যারা মুর্শিদাবাদ স্টেশন থেকে আসছো, এইটা হচ্ছে মুর্শিদাবাদ স্টেশন। এই স্টেশনের ধারের এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে এসেই জাস্ট এই জায়গাটা এলেই কিন্তু হচ্ছে তোমার ফুটি মসজিদ, এবং এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যাওয়া যায় তাহলে পড়বে কাটরা। এরপরে আমাদের গন্তব্য ছিল ঐতিহাসিক কাটরা মসজিদ। রয়েছি ঐতিহাসিক কাটরা মসজিদের সামনে। এই কাটরা মসজিদ শুধুমাত্র মসজিদ হিসেবে নয়, আমাদের পশ্চিমবঙ্গের কিন্তু ইসলামিক যে সমস্ত শিক্ষা কেন্দ্র বা তার যে একটা বলতে পারো যে ভর কেন্দ্র হিসেবে কিন্তু একসময় ভীষণ রকম জনপ্রিয় হয়েছিল। এই কাটরা মসজিদ নির্মাণ হয় 1723 খ্রিস্টাব্দে এবং নির্মাণ করেন আমাদের বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, যার কিন্তু সমাধিক্ষেত্র এই কাটরা মসজিদেই রয়েছে তার ইচ্ছা অনুসারী। 1723 খ্রিস্টাব্দে তার বিশ্বস্ত অনুচর মুরাদের মাধ্যমে তিনি এই মসজিদটি তৈরি করেন এবং এই মসজিদটার কিন্তু একটা স্ট্রাকচারাল বলতে পারো যে একটা ব্রিলিয়েন্স রয়েছে। যেরকম এই যে এটা কিন্তু আমরা মসজিদের পিছনের দিকে দাঁড়িয়ে রয়েছি, এই মসজিদের যে দুটো মিনার রয়েছে, এই মিনার টোটাল ছিল 4টে। বর্তমানে এই 4টের মধ্যে মাত্র 2টোই অবশিষ্ট রয়েছে, বাকি 2টো কিন্তু ভেঙে গেছে। এবং সামনে যে এই পোর্শনগুলো দেখতে পাচ্ছ, এই প্রকোষ্ঠগুলো মূলত করা হয়েছিল দূর থেকে যে সমস্ত তীর্থযাত্রী এখানে নামাজ পড়ার জন্য বা প্রার্থনা করার জন্য আসবেন, তারা কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন বা প্রার্থনা করতে পারবেন। এবং প্রার্থনার জন্য আলাদা করে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা কিন্তু বিশেষভাবে বরাদ্দ। যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে মুর্শিদ কুলি খাঁর যে কন্যা আজিমুন্নিসা বেগম, যার সমাধিক্ষেত্র আমরা গতকাল আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, সেই আজিমুন্নিসার যে সমাধি তাও কিন্তু সিঁড়ির তলায় রয়েছে এবং মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিও কিন্তু সিঁড়ির তলায়। অর্থাৎ এটা কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে এইটাই ছিল তাদের ফ্যামিলি ট্র্যাডিশন, তাদের সমস্ত সমাধিগুলো এইভাবেই করা হবে। দুঃখের বিষয় এটাই যে আজকে তোমাদের এটা ভেতরে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না, কারণ 24শে জুন প্রত্যেক বছর এবং ঈদের দিন এবং বকরি ঈদের দিন কিন্তু এই মসজিদ সম্পূর্ণরূপে বন্ধ থাকে। 24শে জুনের যেটা কারণ, সেই কারণটা অফিসিয়াল কিন্তু এখানে দেওয়া নেই, সেটা কিন্তু একটা বলতে পারো যে এমন একটা কারণ বলা হয়েছে যে মানে কোনো একটা বিশেষ কারণে। কারণটা যেটা শোনা যায় এখানে জনশ্রুতি বা লোকের মুখে যেটা শোনা যায় যে আজকের এই বিশেষ দিনে এখানে কিন্তু একটা রায়ট তৈরি হয়েছিল এবং সেই রায়টটা কিন্তু কিছু বহিরাগত মানুষ
এসে এই মসজিদ দখল করার চেষ্টা করেন, এবং সেটা ওই 1997-98 সাল নাগাদ। এবং সেই কারণেই কিন্তু এই মসজিদের নিরাপত্তা রক্ষার স্বার্থেই আজকে 24শে জুন কিন্তু এই মসজিদ সম্পূর্ণরূপে বন্ধ। এরপরে আমরা চলে গেছিলাম মুর্শিদ কুলি খাঁয়ের বিখ্যাত জাহানকোষা কামান দেখার জন্য। জাহানকোষা শব্দটির অর্থ হচ্ছে জগৎজয়ী। সম্রাট শাহজাহানের আমলে জনৈক জনার্দন কর্মকার এই কামানটি ঢাকায় নির্মাণ করেন। কামানটির গায়ে ফার্সি ভাষায় কামানটির জন্মের ইতিহাস লেখা রয়েছে। মুর্শিদ কুলি খাঁয়ের শেষ নিদর্শন এই জাহানকোষা কামান বা জগৎজয়ী কামান। এই কামানটা কিন্তু আজকের ডেটেও কিন্তু একটা বিস্ময়। এই কামানের টোটাল কিন্তু লেন্থটা হচ্ছে 18 ফুট, এবং এটার দাগ দিয়ে একবার খরচ হতো প্রায় 28 সের বারুদ। এবং এই কামানের কিছু প্রচুর এরকম জনশ্রুতি রয়েছে, প্রচুর গল্প রয়েছে এই কামানকে ঘিরে। তো আজকে কিন্তু মুর্শিদাবাদ ভ্রমণের এটা কিন্তু অবশ্যই একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। এবং এই কামানের ক্ষেত্রে বলা হয় যে এই কামান মূলত একটা গাছের ভেতরে কিন্তু আটকানো পড়েছিল, এবং পরবর্তীকালে সেইখান থেকে এটাকে বলতে পারো যে রেস্কিউ করে এইখানে প্রতিষ্ঠা করা হয়। এই জায়গাটার নাম হচ্ছে তোপখানা, এবং সামনেই আমরা কাটরা মসজিদ থেকে ফেরার সময় স্টেশনের দিকে বাঁ হাতে যে গলিটা ঢুকে যাচ্ছে সেই গলিতে এসেই কিন্তু দেখা যাবে এই কামান। আমরা তো মানে স্টেশনের পূর্ব দিকটা কমপ্লিট করলাম। এবার আমরা হোটেলে একবার ফিরে যাব। হোটেলে ফিরে গিয়ে রুমটা চেক আউট করে দেবো, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে রুম চেক আউট করে তারপরে আমরা যাব হচ্ছে ভাগীরথীর পশ্চিম দিকটা, মানে যেটা সিরাজের কবর যেখানে রয়েছে, খোশবাগ। তো সেটা হবে আমাদের নেক্সট গন্তব্য। এরপর আমরা হোটেল চেক আউট করে নিজেদের গাড়িতেই বেরিয়ে পড়লাম খোশবাগের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম খোশবাগে, এবং এই খোশবাগের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। ভাগীরথীর অপর পারে এক নির্জন শান্ত স্নিগ্ধ পরিবেশে অন্তিম শয্যায় শায়িত আছেন নবাব সিরাজউদ্দৌলা। জায়গাটির নাম খোশবাগ হওয়ার কারণ এটি এসছে খুশবু বাগ থেকে। এর আগে এই সমাধিস্থলটি অনেক সুগন্ধি ফুলের গাছ দিয়ে সজ্জিত ছিল। সিরাজের মৃত্যুর পর তার স্ত্রী লুৎফুন্নেসাকে ঢাকায় বন্দী করে রাখা হয়, এবং পরে সেখান থেকে খোশবাগে নিয়ে আসা হয় এবং এই সমাধিস্থলের কেয়ারটেকার মোতায়েন করা হয়। তিনি এবং তার শিশুকন্যা জহুরা সেখানে নজরবন্দি থাকতেন। তখন সিরাজের এই সমাধিটি বহুমূল্য রত্নখচিত কাপড় দিয়ে ঢাকা থাকতো এবং প্রতিদিন কোরআন পাঠ হতো। লুৎফার মৃত্যুর পরে তাকেও সিরাজের পদতলে সমাধিস্থ করা হয়। এখানে সিরাজের দাদু আলীবর্দী খাঁ, সিরাজের ভাই, সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ এবং আরো অনেকের কবর রয়েছে। আলীবর্দী তার মায়ের জন্য এই সমাধি ভবনটি নির্মাণ করেন। খোশবাগ থেকে কিন্তু 2 কিলোমিটার দূরে গাড়ি চালিয়ে আমরা যাচ্ছি যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে রোশনীবাগ। এবং আজকে আমরা গাড়ি নিয়েই ঘুরছি, কারণ আমরা এখান থেকে সরাসরি কিন্তু বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। তাই আমরা সরাসরি গাড়ি নিয়েই বেরিয়েছি মতিঝিল থেকে রুম চেক আউট করে দিয়ে। এবার আমরা প্রবেশ করছি রোশনীবাগে। এরও কোনো প্রবেশ মূল্য নেই। মুর্শিদ কুলি খাঁর জামাতা সুজাউদ্দিন অত্যন্ত সৌন্দর্যপ্রিয় একটি মানুষ ছিলেন, তাই তাকে মুর্শিদাবাদের শাহজাহান বলা হতো। তিনি হাজারদুয়ারি প্রাসাদের বিপরীতে ভাগীরথীর এই পারে একটি সুন্দর বাগান বাড়ি তৈরি করান। প্রত্যেকদিন এখানে সঙ্গীতের আসর এবং সাহিত্য চর্চার আসর বসত। সুজাউদ্দিনের মৃত্যুর পর তাকে এখানেই সমাধিস্থ করা হয়। চলো এবার তোমাদেরকে দেখাবো সুজাউদ্দিনের সমাধিক্ষেত্র। তবে এই সমাধিক্ষেত্রের গেট কিন্তু পার্মানেন্টলি বন্ধই থাকে। জানলার বাইরে থেকে কিন্তু তোমাদের এই সমাধিক্ষেত্রটি দেখতে হবে। এর ভিতরে একটি মসজিদও আছে, একবার সেটাও আমরা পায়ে হেঁটে ঘুরে দেখে নেব।
মুর্শিদ কুলি খায়ের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না, ছিলেন একমাত্র কন্যা আজিমুন্নিসা, যার কিন্তু সমাধিক্ষেত্র গতকাল তোমরা দেখেছো, যাকে কলিজা খাকি বেগম হিসেবে এখানকার লোকাল মানুষেরা বলেন। তো তার ইতিহাস অলরেডি আমাদের আগের ভিডিওতে বলা হয়েছে। এই যে বাড়িটা, এই যে মানে পুরো বলতে পারো যে বাগান বাড়ি, এটার নাম হচ্ছে রোশনীবাগ, এবং এখানে কিন্তু শায়িত আছেন তার হাজবেন্ড অর্থাৎ সুজাউদ্দিন, এবং তার সমাধিক্ষেত্র অলরেডি তোমাদেরকে আমি একবার ঘুরিয়েও দেখালাম। এখানে কিন্তু তিনি বিরাজ করছেন, এবং এর ঠিক ভাগীরথী নদীর উল্টো পারেই কিন্তু হচ্ছে সেই সমাধিক্ষেত্র এবং তার স্ত্রীর সমাধিক্ষেত্র। এবং এই জায়গাটা রোশনীবাগ নাম হওয়ার পিছনে কারণ যেটা, সেটা হচ্ছে যে আলোর রোশনাই এই বাড়িটিকে সন্ধ্যেবেলা এমন একটা অপরূপ জায়গায় পরিণত করতো, এখানকার বিদেশি ফুল এবং বিভিন্ন ধরনের গাছ, তো সেগুলো দিয়ে এটা কিন্তু অত্যন্ত জমকালো একটা সুন্দর বাগান বাড়ি ছিল সেই সময়। দুপুর ঠিক 3:30 এবং আমরা ঘুরে বেড়াচ্ছি নদিয়া এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। আজকে কিন্তু আমরা রয়েছি ভাগীরথীর পশ্চিম প্রান্তে, যেখানে আমরা কিন্তু একটু আগেই দেখলাম খোশবাগ এবং তারপরে আমরা কিন্তু দেখলাম রোশনীবাগ। কিন্তু একটা জিনিস কি রাজা তুমি লক্ষ্য করেছো, যে নদীর অপর প্রান্তে যে ধরনের ভিড় বা যে ধরনের ক্রাউড, সেই ক্রাউড কিন্তু নদীর এই প্রান্তে নেই, না মানে একদমই নেই, এবং মানে একদমই। পর্যটকদের মধ্যেও কিন্তু সেই ধরনের কোনো উৎসাহ কিন্তু আমার চোখে পড়ছে না এই পার্টিকুলার স্পট গুলোতে। না মানে অদ্ভুত বিষয় দেখুন, সেটা হচ্ছে যে আমাদের নদীর অপর প্রান্তে বেশিরভাগ সমাধি বা বেশিরভাগ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে মীর জাফর এবং তার পরিবারের, এবং মানে বাকি হচ্ছে যারা পরবর্তীকালে রাজা হয়েছিলেন বা নবাব হয়েছিলেন তাদের। কিন্তু এখানকার যে ইতিহাসটা, এই যে ইতিহাসটা ছিল হচ্ছে বাংলার স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ এবং বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার পরিবারে। কিন্তু এই জায়গাগুলোই কিন্তু নেগলেক্টেড, মানে একটাও মানুষ নেই, আমরা দুজন এসেছি শুধু। তো এটা কিন্তু অদ্ভুত একটা ফ্যালাসি। মানে আজও একটা জিনিস মানে প্রমাণিত, যে চাকচিক্য এবং মানে বলতে পারো জৌলুস, মানে এই জিনিসগুলো কিন্তু মানুষের ইতিহাসের থেকেও বেশি দামি, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা ঠিকই বলেছো, কেননা আমরা সকালবেলাও যেটা নাকি মসজিদে গেছিলাম, সেখানেও দেখলাম এত ভালো এত বড় একটা মসজিদ, ঠিক আছে, সেখানেও কিছু ছিল না। দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হীরাঝিলে। এই হীরাঝিলের বলতে পারো যে অবদান এবং এই হীরাঝিলের উপস্থিতি সিরাজউদ্দৌলার জীবনে এবং তার বলতে পারো যে রাজনৈতিক কর্মকাণ্ডে যেভাবে ইম্পর্টেন্স প্লে করেছে, তা কিন্তু কোথাও একটা কিন্তু ভাগীরথীর কোলে যেভাবে এই হীরাঝিলের প্যালেস যেভাবে তলিয়ে গেছে, সেভাবে কোথাও একটা হারিয়ে গেছে। আজকে নদীর ওই পারে, মানে ভাগীরথীর পূর্ব পারে যে সমস্ত বড় বড় অট্টালিকা এবং মিনারগুলো রয়েছে, সেগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করে। কিন্তু সিরাজউদ্দৌলা যে বাড়িতে বসবাস করতেন হীরাঝিলে, যেখানে তিনি থাকতেন, যে মনসুরগঞ্জ প্যালেস, সেই প্যালেস কিন্তু আজকে তলিয়ে গেছে ভাগীরথীর জলে। একটা বলতে পারো যে সেখানে একটা প্রচেষ্টা চলছে সেটাকে একটা পুনর্স্থাপন করার, কিন্তু সেই ইতিহাসকে ফিরিয়ে আনা তো সম্ভব নয়। এই জায়গাটা আমি দেখলাম অদ্ভুতভাবে, মানে ভাগীরথীর পশ্চিম পাড়ের প্রত্যেকটা প্লেসেই কিন্তু সাধারণ পর্যটকের ভিড় খুব কম। যে ভিড়িক বা যে গুতুগুতি বা যে ঠেলাঠেলি হাজারদুয়ারি নিয়ে হয় বা কাঠগোলা নিয়ে হয় বা জগৎ শেঠের মিউজিয়াম নিয়ে হয়, তার কিন্তু ছিটে ফোটাও আমরা এখানে দেখতে পাচ্ছি না। যদিও এই পার্টিকুলার হীরাঝিলের কিন্তু একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে। সিরাজ কিন্তু শেষ দিনেও কিন্তু তার মানে মৃত্যুর আগের দিন পর্যন্তও কিন্তু এখানে থেকেছেন। এখান থেকেই তিনি কিন্তু রওনা দিয়েছিলেন পলাশির যুদ্ধে লড়াই করার জন্য। তো এরকমই স্মৃতি বিজড়িত হীরাঝিল এবং মনসুরগঞ্জ প্যালেসের কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এখানে, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাবো। এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এই সমস্ত অল্প বিস্তর ধ্বংসাবশেষ এখনো এখানে দেখতে পাওয়া যায়। সিরাজ তখনও নবাব হননি, কিন্তু এক মোগল সম্রাটের অন্তঃপুরের এক সুন্দরী ফৈজির কথা শুনে তাকে হারেমে নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে ওঠেন। কিন্তু সেই মোগল সম্রাট সিরাজের কাছ থেকে 5 লক্ষ মুদ্রা দাবি করেন। সেই অর্থ সেই সময় সিরাজের কাছে ছিল না, তাই তিনি পরিকল্পনা তৈরি করেন মনসুরগঞ্জ প্যালেস তৈরি করার। তিনি তার দাদু আলীবর্দীকে জানান যে তিনি একটি প্যালেস তৈরি করতে চান। আলীবর্দী সিরাজের সেই দাবি পূরণ করার জন্য দেশে দেশে গঞ্জ স্থাপন করলেন এবং এক প্রকার কর নির্ধারণ করলেন। সেই আদায়ী করের টাকায় তৈরি হলো হীরাঝিলে সিরাজের প্রাসাদ। হীরাঝিলের অভ্যন্তরে একটি গোলকধাঁধা তৈরি করলেন সিরাজ। নবাব আলীবর্দীকে নিমন্ত্রণ করা হলো। তিনি এসে সেই গোলকধাঁধায় আটকে পড়লেন এবং দাদুর মুক্তিপণ হিসেবে তিনি দাবি করলেন 5 লক্ষ স্বর্ণমুদ্রা, এবং সেই মুদ্রা দিয়েই কিন্তু ফৈজিকে এখানে নিয়ে আসা হলো। কিন্তু ভাগ্যের পরিহাস, ফৈজি কিন্তু সিরাজের ভগ্নিপতি সৈয়দ মোহাম্মদ খাঁর প্রণয়াসক্ত হয়ে পড়লেন।
তখন কিন্তু সিরাজ ফৈজিকে এই প্রাসাদের মধ্যেই দাঁড় করিয়ে চারিদিক থেকে দেওয়াল তুলে দেন। ওই যে দূরে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু হচ্ছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদে এলে দুটো জায়গা কিন্তু একদমই দেখতে পাওয়া যাবে না। একটা হচ্ছে হিরাঝিল প্যালেস, যেখানে আমরা এলাম এবং এই জায়গাটা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি। যেটাকে জগৎ শেঠের বাড়ি বলে ভুল করা হয়, সেটা কিন্তু ছিল তার খাজাঞ্চিখানা, যেখানে কিন্তু তার সমস্ত ধন সম্পদ সবকিছু রক্ষিত হতো। এই দুটো কিন্তু মুর্শিদাবাদে এক্সিস্ট করে না, কিন্তু মানুষ স্টিল বিলিভ করে যে এই দুটো আছে। অন্তত হিরাঝিলের ক্ষেত্রে সেটা ভীষণভাবে আছে। এই জায়গাটায় এলে সেটাকে অনুভব করা যায় যে সিরাজের কিন্তু সমস্ত ইতিহাস, সমস্ত কিছু জড়িয়ে রয়েছে এই হিরাঝিল এবং এই পার্টিকুলার অট্টালিকাকে কেন্দ্র করে। হিরাঝিল থেকে কিরিটেশ্বর মন্দির যাওয়ার মাঝখানে পড়ে জগবন্ধু আশ্রম। এটা যাওয়ার পথে গাড়ি নিয়ে গেলে তোমরা দেখে নিতে পারো। এখানে সকালবেলা কিন্তু 10:30 থেকে 11টার সময় একটা ভোগের কুপন দেওয়া হয়, সেটাও তোমরা অ্যাভেল করতে পারো। এবং এই এত বৃহৎ আকারের এত বড় মন্দির কিন্তু পুরো মুর্শিদাবাদে আর দ্বিতীয় কোনোটাই দেখতে পাওয়া যায় না। 1930 সালে কুঞ্জদাস ব্রহ্মচারী এখানে একটি পর্ণকুটির তৈরি করে সাধন ভজন শুরু করেন। ধীরে ধীরে ধাম একটি আশ্রমে পরিণত হয়, ভক্তের সংখ্যা বাড়তে থাকে। আশ্রমের সন্ন্যাসী ও ভক্তদের আবাস তৈরি হয়, ধাম পরিসরে বাড়তে থাকে। প্রভু জগৎবন্ধুর স্মৃতি রক্ষার উদ্দেশ্যে এখানে একটি মন্দির তৈরি করা হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষে এখানে উৎসব হয়। সম্প্রতি এখানে একটি 120 ফুট উচ্চতার এক বিরাট মন্দির তৈরি করা হয়েছে। সামনের যে নাট মন্দিরটি রয়েছে সেটিও খুব সুন্দর। এত বড় মন্দির মুর্শিদাবাদে আর কোথাও নেই। নবাবী আমলেও এখানে কিন্তু সংস্কৃত টোল ছিল। এরপরে আমরা গেছিলাম আমাদের আজকের শেষ গন্তব্য কিরিটেশ্বরী মন্দির দেখার জন্য। হিন্দু পুরাণ অনুযায়ী দক্ষযজ্ঞের পরে সতী দেহত্যাগ করেন। বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর অঙ্গ 51টি খণ্ডে খণ্ডিত করেন। এখানে যে খণ্ডটি পড়ে সেটি হচ্ছে মায়ের কিরিট অর্থাৎ মুকুট, তাই এই মন্দিরটির নাম হয় কিরিটেশ্বরী মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দির যে রয়েছে কিরিটেশ্বরী মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে আমরা হাঁটাহাঁটি করছি এবং আমরা দেখে নিলাম হচ্ছে 107খানা শিব মন্দিরের মধ্যে অবশিষ্ট 7টা মন্দির, এবং পাশাপাশি কিন্তু আমরা দেখলাম হচ্ছে পুরনো যে মন্দিরটা রয়েছে, যে কালীমাতার মন্দিরটা রয়েছে, সেই মন্দিরটাও। মানে আমি একটা জিনিস সবসময় মানে বাঙালিরা বলে আর কি, যে কোনো যাত্রা শুভ হয় মন্দির দর্শন করে। আমাদের কিন্তু যাত্রা শেষ হলো মন্দির দর্শন করে। মানে এর থেকে আনন্দদায়ক আর কিছু হতে পারে না। তো এই চত্বরটায় ঘুরে বেড়াচ্ছি, অলমোস্ট ফাঁকা, একটা অসাধারণ অনুভূতি হচ্ছে। একটা বিকেলবেলা ঠান্ডা ব্রিজ, একটা ঠান্ডা হাওয়া চলছে, একটা মনোরম পরিবেশ। ছোট্ট করে আমরা পুজো দিলাম। সময় বিকেল 5টা, আর আমরা দাঁড়িয়ে রয়েছি কিরিটেশ্বরী মন্দিরের বাইরে। মুর্শিদাবাদ এবং নদিয়া সফরের যে 3 দিন এবং 2 রাতের যে সিরিজ, সেই সিরিজের কিন্তু পরিসমাপ্তি ঘটছে এখানেই। আমরা প্রথম দিনেই আমরা বেথুয়াডহরি অভয়ারণ্য এবং তারপরে পলাশীর প্রান্তরের ভিডিও এনেছিলাম। তারপরে কিন্তু ভিডিও এসেছিল মুর্শিদাবাদের পূর্ব মানে ভাগীরথীর পূর্ব তীরের যে সমস্ত প্লেসগুলো রয়েছে সেগুলোর ভিডিও, এবং ফাইনালি আজকে কিন্তু এই সিরিজের তৃতীয় তথা শেষ ভিডিও। যদি তোমরা বাকি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। আমাদের এই ওভারঅল ঘোরা, এই যে আমরা এখানে শেষ করলাম, রাজা তুমি তোমার অভিজ্ঞতাটা বলো যে কেমন লাগলো তোমার? আমার অভিজ্ঞতা যদি বলো, ঠিক আছে, আমি অবভিয়াসলি মানে ঘুরতে ভালোবাসি, ঠিক আছে, মানে বাঙালি হিসাবে আমিও ঘুরতে ভালোবাসি সবার থেকে বেশি। কিন্তু হ্যাঁ, অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো নাকি আমরা নতুন দেখলাম, নতুন খুঁজে খুঁজে পেলাম, ঠিক আছে, যেগুলো নাকি তোমাদেরকেও আমরা শেয়ার করলাম। সেই সব জায়গাগুলো যে তার বেশিরভাগটাই আজকে, হ্যাঁ অবভিয়াসলি তার বেশিরভাগটা আজকে আমরা গেলাম। নতুন অনেকগুলো 2-3টে জায়গায় গেলাম যেখানে নাকি পর্যটক অতটা যায় না, ওর লিস্টে থাকে না, সেইগুলো অ্যাড করে নিয়েও তোমাদের যখন নাকি মুর্শিদাবাদ আর নদিয়াতে আসবে প্ল্যানিং,
ভ্রমণ। এবং এই নদিয়া এবং মুর্শিদাবাদ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন কিছু যদি তোমাদের মনে থাকে, যদি তোমরা কোনো রকম কোনো হেল্প চাও, তাহলে কিন্তু আমাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে ইনস্টাগ্রামে globetrotterindia 2024, সেখানে কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। মুর্শিদাবাদ ঘোরার জন্য 2 দিনের জন্য প্ল্যান করা হয়। আমার মনে হয় সেটা সব থেকে আইডিয়াল, কারণ তাহলে সবকটা জায়গা খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। এবং থাকার প্ল্যানিংটা এরকম হওয়া দরকার যে আমি যদি কলকাতার দিক থেকে আসি, তাহলে আমি একদিন স্টে করব হচ্ছে মতিঝিলে। অবশ্যই গভর্নমেন্টের যে প্রপার্টিটা রয়েছে সেটাতে থাকা যেতে পারে, হাজারদুয়ারি সংলগ্ন অনেক হোটেল আছে, সেখানে থাকা যেতে পারে। আর যদি আমি আরেকদিন স্টে করি, যেদিনকে আমি খোশবাগ বা এই সমস্ত সাইডটা মানে আমাদের ভাগীরথীর যে পশ্চিম দিকটা ঘুরবো বলে মনে করি, তাহলে কিন্তু মানে বহরমপুরে থাকাটা কিন্তু সব থেকে সুইটেবল অপশন। এবং বহরমপুরেও কিন্তু প্রচুর প্রাইভেট হোটেল রয়েছে, সরকারি প্রপার্টি রয়েছে, যেটা আমাদের আলাদা একটা ভিডিও রয়েছে, সেখানে কিন্তু আমি দেখিয়েছি বহর প্রপার্টিজ বলে। তো এই দুটো প্রপার্টিজে কিন্তু 2 দিন ভাগ করে থাকলে আমার মনে হয় গাড়ি নিয়ে বা টোটো নিয়ে বা টাঙ্গা নিয়ে যেভাবেই আমরা ঘুরি না কেন, সব থেকে সুন্দরভাবে কিন্তু মুর্শিদাবাদটাকে কভার করা যায়। আমি রাজীব সাহা। আমি রাজা সাহা। আর তোমরা দেখছো গ্লোবট্রটার ইউটিউব চ্যানেল। আমরা নদিয়া মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, সেখানকার ভিডিও তুলে আপলোড করছি এই চ্যানেল। যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।